নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। বাণী বসুর লেখা পরমা। কর্মস্থল পুনে। কলকাতায় জন্ম হলেও কর্ম নয়। 15 বছরেও তার ওপরও প্রবাসে আমার কেটে গেল। এখানে আর আমার শেকড় থাকার কথা না, কিন্তু প্রাপ্তবয়স্ক বৃক্ষের মতো প্রাপ্তবয়স্ক মানুষকে বুঝি ভিন্ন মাটিতে রোপণ করা যায় না। নিজস্ব মাটির গন্ধ তাকে ভেতরে ভেতরে পেছু হাঁটাবেই। বুকের মধ্যে আনচান ঘুমের মধ্যে বোবায় ধরে। কোনো মহাজলধির অন্ধকার গর্ভগৃহ থেকে পাতাল শঙ্খের ধ্বনি আবর্তিত হতে হতে উঠে আসে। জলকল্লোলের মধ্যে পিষ্ট হতে থাকে অস্তিত্ব। আকুপাকু করে জেগে উঠি। প্রাণপণে বর্তমানের সচেতনের ভাঙা পাড় আঁকড়ে ধরি, যা নাকি অবচেতনের অনুপাতে আইসবার্গের দৃশ্যমান এক অষ্টমাংশের মতোই অকিঞ্চিতকর। নিজের পায়ের ছাপ ধরে ধরে মাঝে মাঝেই তাই ফিরে আসি বর্তমানের অব্যর্থ স্বরসন্ধানে, যদি অতীতের বিক্ষিপ্ত হারানো তীরের ফলাটা বিদ্ধ করে আনতে পারি। কিন্তু পারি না। যা নিজেরই হৃৎপিণ্ডের গভীরে প্রথিত তাকে কি নিজে থেকে তোলা যায়? কেউ কি পেরেছে? এবার আসাও বিশেষ করে সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে। মূলের সঙ্গে যোগ সর্বস্তরে হওয়া চাই, নইলে বৃক্ষ বাঁচে না। প্রত্যেকবারেই অনেক ব্যবহারিক উদ্দেশ্যের তলায় এই জরুরি আসল উদ্দেশ্যটা চাপা থাকে। কোনোবারই কাজটা হয়ে ওঠে না। এবার আমার সেই প্রয়োজন আমার সমস্ত অস্তিত্বের টুটি টিপে ধরেছে। আর সবুর সইছে না। ভালো করে নিঃশ্বাস নিতে পারি না। ফাউন্ড্রির গরমের মধ্যে বসে অন্য এক গূঢ়তর তাপমাত্রায় আমায় দগ্ধায় থেকে থেকে দম আটকে আসে। খবর দেওয়া ছিল না, নইলে দুই দাদার কেউ না কেউ নিশ্চয়ই স্টেশনে যেতেন। যেন আমি অথর্ব কি পঙ্গু। কতবার বলেছি এসব করো না। এক চিলতে একটা সুটকেস হাতে নিয়ে মিনি কি স্পেশাল কি একটা ট্যাক্সি ধরে হাওড়া স্টেশন থেকে মাইল 4 পথ চলে আসা সমর্থ পুরুষ মানুষের কাছে কিছু না। মাধবী কিংবা পিকলু থাকলেও বা কথা ছিল, কিন্তু দাদারা শোনবার পাত্র নন। মুখে কিছু বলেন না, শুধু ট্রেনটা প্ল্যাটফর্মের গলিতে ঢোকবার সঙ্গে সঙ্গে বর্দার কাঁচা পাকা চাপ দাড়িওয়ালা সেলফ ফ্রেমের চশমায় তপস্বী তপস্বী চেহারাখানা, কিংবা ছোটদার ভারী শরীরের ওপর রেঁদার ভাস্কর্যের মতো বসানো ভারী মাথাটা আমাকে যুগপৎ অপরাধী এবং তৃপ্ত করতে থাকে। সত্যিকারের ভদ্রতা এবং আন্তরিকতার মধ্যে অর্থের কোনো তফাৎ বোধহয় নেই। এবারে খবর দিইনি। ঠিকও করলাম হঠাৎ। খবর দেবার সময় ছিল না। ট্যাক্সি থেমেছে কি না থেমেছে, বর্দার ছেলে সৌম দৌড়ে এসে দরজাটা খুলে ধরল। চিনে চিনে মুখে ঠোঁট জোড়া হাসিতে সরল রেখা হয়ে আছে। কি করে বুঝলো কে জানে। পেছন পেছন ছোড়দা হাত থেকে সুটকেসটা কেড়ে নিয়ে বললেন, কি রে, আর কোনো মাল নেই তো? হেসে বললাম, আসল মাল তো রেখে এসেছি। হালকা হয়ে ট্রাভেল করা ভালো। গুরুজনের সঙ্গে ইয়ার্কি মারছিস? সদর ঘরে জানালা দিয়ে দুই বৌদির হাসি হাসি মুখ উঁকি মারছে। মধ্যিখানে মুনিয়ার কোঁকড়ানো চুলে ভরা ছোট্ট মাথাটা। দেরিতে উদয় হয়ে মুনিয়াটা মার জেঠিমাকে অতিরিক্ত স্নেহের মাঝখানে সেটে স্যান্ডউইচ বানিয়ে রেখেছে। এই জন্যই বোধহয় আমি আনন্দ লেনের বাড়িতে ঘুরে ফিরে আসি, এই হাসি মুখ, উৎসুক চোখের আদর চাউনি দেখতে। আমন্ত্রণের উদ্যত হাত ধরে এতগুলো মানুষের বুকের মাঝখানে অনায়াসে পৌঁছে যেতে। এই জন্যেই এখানে এলে মনে হয়
পৃথিবীর এই এক জায়গায় আমার মতো হতভাগার জন্যও ঠাঁই চিরকালের মতো কায়েম হয়ে আছে। বড় বৌদি চা নিয়ে এলো, ছোট বৌদি খাবার। বললাম, আমাকে মুখ হাত ধোবার অবসরও বোধহয় তোমরা দেবে না, তাই না? পিসিমার ভাষায় এই এড়া বেড়া কাপড়ে ট্রেনের 36 জাতের নোংরা মেখে। খুব হয়েছে, তাড়াতাড়ি করো তো, লেকচার দিতে হবে না, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। বা বাবা, একদিন পরে এলুম আর ঠান্ডা ঠান্ডা চামড়া চামড়া লুচি দিয়ে অভ্যর্থ না। না, কদন্যে পুণ্ডরী কাক্ষ করে ছাড়বে দেখছি। তা কি করব? খবর না দিয়ে এলে আমাদের দোষ? তাও কদিন ধরে তোমার দাদার মনটা শুকু শুকু করছিল বলেই না রোজ এই সময়টা খাবার দাবার রাখি, নইলে হরি মটর। তা তোমার ট্রেন লেট করলে আমরা কি করব? বৌদিদের সঙ্গে আমার সম্পর্কটা এই রকমই। নিজের ভাই বোন নেই, এই জারতুতো দাদাদের সুখী পরিবারের জন্য কোনোদিন বুঝতেও পারিনি। জ্যাঠাইমার কোলে পিঠে মানুষ, কোনোদিন বুঝিও নি এরা আমার সহোদর নন। ট্রেনের কাপড় ওরা ছাড়তে দিল না, শুধু মুখ হাত পা ধুয়ে আসবার ছুটিটুকু দিল। আমার মুখ চোখ নাকি বলছে আমার ভীষণ খিদে পেয়েছে। আসলে একসময়ে দারুণ শরীর চর্চা করতুম, তখন আমার শরীরের যত্ন, খাওয়া দাওয়ার নানান খুঁটিনাটির হাঙ্গামা দুই বৌদি পুইয়েছে। ওরা মনে করে এখনও আমি সেই হেভিওয়েট লিফটার সুকুমারই রয়ে গেছি, যে গোব্য দুধের বরাদ্দ ছাড়াও সয়াবিনের প্রোটিনের জন্য বৌদিদের নিত্য জ্বালিয়েছে। সবে লুচিতে বেগুন ভাজা মুড়ে একটা কামড় দিয়েছি কি দিইনি। বড় বৌদি দ্বিতীয়বার চা আনবার জন্য রান্নাঘরের দিকে পা বাড়িয়েছে। ছোটকুন অর্থাৎ ছোট বৌদি হঠাৎ চুপি চুপি গলায় বলল, জানো শুকু, রঞ্জুটার না এমন বিশ্রী চেহারা হয়ে গেছে। এমন চমকে দিয়েছে যে জিভ কামড়ে ফেলেছি। ছোটকুন অপ্রস্তুত, ঢোক গিলে বলল, খারাপ বলতে অসুখ বিসুখ কিছু মনে করো না, বিশ্রী মোটা হয়ে গেছে। দ্বিতীয় বাচ্চাটা হবার পর থেকেই বেঢপ একেবারে। চুলগুলোও যে কি করে অমন পাতলা হয়ে গেল, সে রঞ্জু বলে চিনতে পারবে না, মায়েরই বলছি। এই ছোটকুনের একটা মস্ত দোষ, কথায় কথায় এই মায়েরই বলা। ছোটদা থাকলে ধমক দেন, কিন্তু আমার খুব মজা লাগে মেয়েলি মুখে গুরুগম্ভীর চালে এই মায়েরই বলা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়লুম। ছোটকুন কাঁচুমাচু মুখে বলল, রান্না রেডি হতে বেশ দেরি। রোববারের বেলা শুকু, আর দুখানা লুচি নিলে না? যাও তবে, এখন নাক ডাকিয়ে ঘুমোগে যাও। ঘুমোবো, শুধু কদিন পর। কতদিনের নিঘুম রাত, উসুল করা ঘুম। এখন ঘুম জানি না, আর জাগাও জানি না, বুঝলে? পর্দা ফেলে দিয়ে এখন চুপচাপ বসে থাকবো, জানালার ধারে, বারান্দার দিকে মুখ করে। এই বারান্দার পারে ইয়ো ইয়োর মতো পাক খেতে খেতে কেটেছে আমার বাল্য। এই বারান্দা চিরে দুরন্ত কৌতূহলী পায়ে দৌড়ে অদৃশ্য হয়ে গেছে কৌশর। এখন আমার পরিণত যৌবন এই বারান্দায় কুমির পিঠ পেতে কিছুক্ষণ খান্তির রোদ পোহাক। ছোট ছোট তীক্ষ্ণ চঞ্চু পাখিরা আসুক সব, মস্তিষ্কের ফাঁক ফোকর থেকে টেনে বার করে ফেলে দিক স্মৃতির ভুক্তাবশেষ, যা পুষ্ট করেছে, লালিত করেছে অতীতের সেই স্বাস্থ্যকর স্মৃতি গভীর সুখে পরিপাক করি, যা ভেতরে প্রবিষ্ট হতে চাইল না। সেই উঞ্চ উদ্বৃত্ত নিয়ে কি করব? এই ঘরে ডন দিতুম, মুগুর ভাজতুম। সে মুগুরগুলো সৌম্য ব্যবহার করলে এমন পলকা চেহারা হতো না ছেলেটার। ওই টেবিল লক্ষ্য করলে এখনো দেখতে পাওয়া যাবে জটিল অঙ্ক ভাবতে ভাবতে কত অন্যমনস্ক কাটাকুটি করেছি। পৈতৃক বাড়ির অংশ আমি নিইনি, দাদারা বদলে আমাকে টাকা দিয়েছেন। সেই নগদ টাকা দিয়ে নামী কোম্পানির নিরাপদ শেয়ার কিনে আমি আমাদের 3 জনের ভবিষ্যৎ সুরক্ষিত করেছি। কিন্তু আমার সাবেক ঘরটা বৌদিরা সযত্নে গুছিয়ে রেখেছে। এটা এখনো শুকুর ঘর। এত মায়া। বলে
ঘরটুকু না থাকলে তুই আর আসবি না রে শুকু। অন্য সময় বোধহয় সৌম্য থাকে, ওর ডাক্তারের বইটই টেবিলের ওপর দেখছি, অ্যানাটমি, মেটেরিয়া, মেডিকা। কিন্তু আমি এলে কেউ বিরক্ত করে না। নিজের সমস্ত বসবাসের চিহ্ন সৌম্য বেচারি নিঃশেষে তুলে নিয়ে যায়। এ ঘরের গোপনীয়তা আমার নিজের সংসারেও কোথাও নেই। সেখানে মাধবীর সঙ্গে ভাগের কারাবার, বারোয়ারি বৈঠক, অংশীদারি শোবার ঘর, এমন নির্জন বারান্দা সেখানে নেই। নেই এমন পূর্ণ কুম্ভ শূন্যতা। জানালার প্রত্যেকটা গরাদ এখানে নীরবে আমার সঙ্গে কথা বলে। ঘরের প্রত্যেকটি কোণে হারানো দিনের কণ্ঠ গমগম করে। সওয়াল জবাব চলতে থাকে মেঝের সঙ্গে, ছাদের সঙ্গে। স্বল্প আসবাব কটা আলাপচারিতা যোগ দেয়। কেন তুমি চলে গেলে? নদীর স্রোত আর সময় তো চলেই যায়। সময় যাক, তুমি কেন গেলে? সময় দিয়েই যে তৈরি জীবন, সময় দিয়েই তৈরি তো শরীর। কিন্তু তুমি তো গিয়েও পুরোপুরি যাওনি। কেন 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 শুকু? কিন্তু ছোটকুন আচমকা কি যেন একটা বলে গেল। রঞ্জু মোটা হয়ে গেছে? সেই কঞ্চির মতো ফিনফিনে রঞ্জু মোটা? ভাবতেই পারছি না। স্থূলত্ব অনেকের অঙ্গে, অনেক প্রসঙ্গে সয়ে যায়। মিনা মাসিমা একসময় ডিগডিগে রোগা ছিলেন। কণ্ঠার হাড়ের গর্তে টেনিস বল ঢুকে যেত। এখন মিনামাসির ঘাড় নেই, কণ্ঠা নেই, বুক, পেট, পিঠ আলাদা করে চেনা যায় না। রঞ্জুর বেলা স্থূলত্ব সইবে না? স্থূলত্ব রঞ্জুর বেলা অশ্লীল? চুল নাকি পাতলা হয়ে গেছে? 52 বিঘের চওড়া কালো রাস্তাটা যুগল শিরিষের তলা দিয়ে যেখানে লাল কাঁকরের পায়ে চলা মেঠো পথটার সঙ্গে মিশেছে, সেখানে অব্যবহৃত কুয়োর পরিত্যক্ত চাতালে ওই তো রঞ্জু প্রাণপণে স্কিপিং করে যাচ্ছে। যেমন ওকে প্রথমে দেখেছিলুম, মোটা বেনিটা সপাং সপাং করে পিঠের ওপর চাবুক মারছে। লাল আকাশে কালো বিদ্যুৎ, নীলের কোলে কিশোরী বিজলি চমকে যাচ্ছে, তীর্যক, নিটল। আদিম পৃথিবীর বুকে প্রথম বৃক্ষের জন্মের মতো বিস্ময়কর। গতবারেও ছোটকুন বলেছিল, জানো শুকু, রঞ্জুটা যে কি কালো, শ্রীহীন হয়ে গেছে তুমি ধারণাই করতে পারবে না। আর তেমনই বুড়োটে। এখন দেখলে তোমার পিসিমা মনে হবে। আমার চোখের সামনে রঞ্জুকে কে থাবড়া থাবড়া কালি মাখিয়ে দিতে লাগলো। এ যেন শুধু বাঁদুরে রঙের বিভৎস এক হরি খেলা। রঞ্জুর দাঁতগুলো তাই থাকে কেন? খসে পড়তে লাগলো ঝরঝর করে। মাথা থেকে চুলগুলো কোন অদৃশ্য চুম্বকের টানে লোহার তারের মতো ছিটকে ছিটকে যেতে লাগলো। আমার চারপাশে যেন রাক্ষসীর চুলের স্তূপ। রঞ্জু কেসিনা, দন্তহীনা, কদর্য রঞ্জু বেলুনের মতো ফুলতে লাগলো। ফুলতে ফুলতে ফটাস। মনে মনে বলতে চাইলুম, সুরঞ্জনা, সুরঞ্জনা, তুমি আজ মৃত। তারপরেই দেখলুম সমস্ত ঘরে বিদেহী রঞ্জুর শব্দহীন রূপদ্যুতিময় হাসি তরঙ্গে তরঙ্গে ছড়িয়ে যাচ্ছে। রঞ্জনার হাতের অশরীরীর মুদ্রা বঙ্কিম বিভঙ্গে ঘরের কোণে কোণে মঙ্গল ঘটের মতো স্থিত। যতই মারি সুরঞ্জনাকে, আমি মেরে ফেলতে পারি না। ও আবার বেঁচে ওঠে, নতুন শক্তি নিয়ে, নব উদ্গত যৌবন নিয়ে। ওর এই অনন্ত যৌবন নিয়ে বেঁচে ওঠা অহরাত্র আমায় মারছে। আবার এই মৃত্যু না থাকলে আমি যে কেমন বাঁচা বাঁচতুম তাও জানি না। সুরঞ্জনা স্মৃতিভারহীন সে কেমন লঘু নিরর্থ জীবন। হাতের কাজ সেরে দুপুরবেলায় 2 বৌদি উলটুল নিয়ে আমার ঘরে এসে গুছিয়ে বসল। দাদাদের সাড়া পাওয়া যাচ্ছে না। সৌম্য রবিবাসরীয় আড্ডায়। মহিলা মহলে আমি একমাত্র হংস মধ্যে বক। বৌদিদের মতো
অবশ্য নিছক মেহেলি আড্ডা খুব ক্লান্তিকর। একজনও অন্তত পুরুষ থাকা চাই, নইলে ভারসাম্য থাকে না। কি শুকু, 29 হবে? খুকিদের খেলা ছেড়ে এবার একটু সাবালক হও বৌদি। এ জন্মে আর হলো না রে। শিখিয়ে দিচ্ছি ব্রিজ, তাস দাও। শেখাতে চাইলেই শিখছে কে রে? না বৌদি, হোপলেস তোমরা। 3 জনে তবে আর গোলামোচড় ছাড়া হবেটা কি? মুনিয়াটা অনেকক্ষণ জেঠিমার কোল ঘেঁষটে বসেছিল। নতুন গল্পের বই হাতের মুঠোয়, নতুন পুতুল কোলের ভেতর আঁকড়ে ধরা। খেলা দেখতে দেখতে চোখে ঘুমের ঢল নামল। ছোটকুন বলল, আচ্ছা দিদি ভাই, আমি বললে শুকুটা বিশ্বাস করতে চায় না। তুমি বলো তো, রঞ্জু কিরকম খিটখিটে খটমটে তাই মতো হয়ে গেছে না? বড় বৌদি বলল, কিছু মনে করিস না, মায়ের পেটের না হলেও হাজার হোক তোর বোনই তো। শ্যামলের বিয়েতে দেখলুম যেন জয় ঢাক, তার উপর সবসময় গলা বাড়িয়ে চেঁচাচ্ছে। আমি আসতে বললুম, তোমরা থামবে? বড় বৌদি বলল, থামবো বই কি, মিতু কথাটা তুললো তাই। ভগবান যা করেন মঙ্গলের জন্যই রে শুকু। কি যে পরে কি দাঁড়াবে সে গোড়ার রকম সকম দেখে খানিকটা বোঝা যায় বই কি। রাখো তো সব, তোদের খবরাখবর এখনো ভালো করে শোনাই হলো না। এই মিতু, রাখ তো তাস। মাধবীকে কতদিন দেখিনি, পিগলুর ছবি এবারেও আনিসনি তো? কেন যে ছোটকুন এভাবে বারবার রঞ্জুর প্রসঙ্গ তোলে? প্রথম প্রথম তুলতো না, বহুদিন এ বাড়িতে রঞ্জু কবরস্থ ছিল। মাধবী এসেছে, পিগলু এসেছে, পুনের সংসার স্থায়ী হয়েছে। কোনোদিন এ বাড়িতে মৃতের পুনরুত্থান হবে তা ভাবিনি। সে জীবিত ছিল একটিমাত্র মানুষের নিদ্রাহীন রাত্রির গূঢ় ইচ্ছায়। বছর 3 আগে ছোটকুন হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে এলোমেলো খানিকটা রঞ্জুর নিন্দে করে গেল। খুব নাকি গুমড়ে হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখে না। আমি যতই লুকোতে চাই, এইসব করুণা হৃদয় মহিলা জেমস বন্ড কেমন করে নির্ভুল জেনে গেছে রঞ্জু আমার হর্ষ, রঞ্জু আমার বিষাদ, রঞ্জু আমার চোখের তারায়, রঞ্জু আমার হাতের পাতায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, এখনো। ওরই জন্যে আমি অফিসের কাজের নাম করে একা একা উদ্ভ্রান্তের মতো ছুটে আসি। অবুধ বালক যেমন মায়ের পরিত্যক্ত শাড়ির মাতৃগন্ধে সান্ত্বনা পায়, কলকাতার হাওয়ায় তেমনই আমি সুরঞ্জনার দেহগন্ধ পাই। শুধু একবার দেখব, দেখা হয় না, বড় ভয় করে। রঞ্জু যে আমায় ছিন্ন অঙ্গ, আমি অন্ধ। রঞ্জু আমার দৃষ্টিশক্তি হরণ করে হারিয়ে গেছে। হে ঈশ্বর, বিমূর্ত আলো দাও, আমি আর একবার রঞ্জুকে প্রত্যক্ষ করি। এত বড় জীবনের পরিসরে আর কেউই যে আমার পরিপূর্ণ আপন হলো না, বড় ভয়। রঞ্জু মোটা হয়ে গেছে, কণ্ঠে আর সুরবাহার বাজে না। তার চাইতে ও সেখানে থাক যেখানে আছে, ভেতরে এবং বাইরে। রঞ্জুর ছবি গোপন অ্যালবামের পাতায় সেঁটে বহন ক্লান্ত, রাহুগ্রস্ত আমি কি আবার ফিরেই যাব? সন্ধ্যের দিকে বেরোলুম। একটু ঝিরঝিরে মতো বৃষ্টি হয়ে গেছে, রাস্তাগুলো অশ্রুময়। গাছের ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে। কর্নওয়ালি স্ট্রিটের দুধারে পসরা, পলিথিনের ঢাকা সরিয়ে ফেলেছে হকাররা। মানুষ হাঁটার জায়গা আর নেই। কম্বুলিটোলা তাই দিয়ে বেরিয়ে শোভাবাজারের দিকে হাঁটা দিলাম। আবার মুখ ফিরিয়ে জোড়াবাগান। পার্কের পূব কোণে রায়চৌধুরীদের রঙিন কাঁচওয়ালা বারান্দায় ইলেকট্রিকের আলো পড়ে রং চলকাচ্ছে। কোথাও যাব না, সর্বত্র যাব। লোডশেডিং হয়ে গেল। সমস্ত উত্তর কলকাতা নিশ্ছিদ্র অন্ধকারে হারিয়ে গিয়ে অন্ধকারেই জেগে উঠল আবার। প্রত্যেকটি বাড়ির, পার্কের রাস্তায় যানবাহনের প্রেত তাদের দ্বিতীয় অস্তিত্বের জানান দিয়ে
আমার দ্বিতীয় অস্তিত্বকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো, ভয় কি, বেরিয়ে আয়। কতকাল আর চোখ ধাঁধানো আলোর অন্ধকারে চাপা থাকবি? আমি খুব প্রাণবন্ত এক আত্মবিশ্বাসী তরতাজা টকবগে যুবককে আমার ভেতর থেকে সবেগে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফুটপাথ ধরে দক্ষিণমুখ ছুটে যেতে দেখলুম। খুব ঝকমকে দাঁতে এসে প্রাণ খোলা হাসি হাসছিল। হাতে একটা ব্যাডমিন্টন র্যাকেট। চৌরঙ্গির অন্ধকার চিরে তন্নি আলোর রেখা জেগে উঠেছে, এত ক্ষীণ যে ভয় হয় হারিয়ে যাবে। রঞ্জনাকে পাশে নিয়ে আমার অতীত হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে, চিবুক উঠছে নামছে। বেলকুড়ি থেকে শব্দের সৌরভ, তার পরেই সেই অতীত, যা এখনকার আমার থেকে বহু গুণে সত্য এবং জীবন্ত। একটা ডবল ডেকার থেকে ভীষণ রুষ্ট মুখে রঞ্জনাকে হাত ধরে নামালো। লোকটা কিরকম বিশ্রীভাবে তোমার পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল। রঞ্জু, তুমি তো কিছু বললে না? কই, আমি তো বুঝতে পারিনি। অত ভিড়ের মধ্যে বোঝা যায় নাকি? বেশ বোঝা যায়, ভালোই বুঝতে পারছিলে। মানে? রঞ্জনার চোখে আহত বিস্ময়। আকাশের মেঘ মিলিয়ে এসেছে, মেঘ ফুঁড়ে রোদ্দুরের তীর। গোধূলির আকাশে হেলান দিয়ে সুরঞ্জনা গান গাইছে, গোধূলি লগ্নে কার আগমনের গান। রঞ্জু, তোমার কলেজের গেটে কাল ওটাকে তোমার সঙ্গে কথা বলছিল? মনে করার চেষ্টায় রঞ্জুর ভ্রু কুঁচকে গেছে। কে বলো তো? ওই তো ঝাঁকড়া চুলো, মোটা ঝুলপিওয়ালা লোকটা। ও, ও তো রিমার দাদা, আমার স্কুলের বন্ধু রিমা, চেনো তো? ওর সেই ফটোগ্রাফার দাদা, লাইফ ম্যাগাজিনের ফটোগ্রাফি কম্পিটিশনে প্রাইজ পেল। কি চাই সে? কিছু তো না, রিমাকে নিতে এসেছিল, কাকে যেন এয়ারপোর্টে সি আপ করতে যাবে। তা তোমার সঙ্গে অত কথা কিসের? রঞ্জু অবাক হয়ে বলল, বারে, রিমা আমার পুতুল খেলার বয়সের বন্ধু, এইটুকু বয়স থেকে ওদের বাড়ি যাচ্ছি, ওর দাদা আমার সঙ্গে দেখা হলে কথা বলবে না? নিঃশব্দে চা খেয়ে যাচ্ছি। সুরঞ্জনা আরও গান গাইছে, সন্ধ্যার আকাশ সুরে ভাসিয়ে, কিন্তু কানে আর মধু ঢালছে না। রসহীন, শুষ্ক, নিরর্থক গান সব। যাবার সময় আড়ালে ডেকে বলে গেলুম, কলেজ গেটে কি আর কোথাও কোনো ঝুলপি মোচওয়ালা ফন্দিবাজকে আমি যেন আর তোমার সঙ্গে কথা বলতে না দেখি। আর কাল থেকে তোমায় ট্যাক্সিতে নিয়ে বেরোবো, বুঝলে? ট্যাক্সি কেন সুকুদা? পালকি নয়? ওপরে দুপরত ঘেরা টোপ, দুপাশে দুই আশা সোঁটাধারী বরকন্দাজ, আর তুমি চলবে রাঙা ঘোড়ার চড়ে টকবগিয়ে আমার পাশে পাশে। সারা শরীরে রঞ্জু নাচের ঘোড়া ছুটিয়ে দিল। রঞ্জু, তোমার আঁচল ঠিক করো। কি ঠিক করব? ঠিকই তো আছে। উড়ছে উড়ছে, এক্ষুনি উড়ে যাবে। বাহ, দমকা হাওয়ায় ওড়বার জন্যই তো আঁচল, তখনই তো একমাত্র নিজেকে পাখি পাখি লাগে। আর রাস্তা শুদ্ধ লোক তোমার পাখি ওড়ানো দেখুক। রঞ্জু হাসতে থাকে। সত্যি, পাখি দেখার চোখ যাদের আছে তারা ছাড়া আর কেউই পাখি দেখতে পায় না, জানো না? আলোর মধ্যে অদৃশ্য হয়ে থাকলেও দেখে, অন্ধকারের আড়ালে থাকলেও দেখে। আর তাছাড়া এই ভর দুপুরবেলায় এখানে দেখবার লোক কই? তুমি অত্যন্ত অশালীন হয়ে যাচ্ছ রঞ্জনা। উল্টো দিক থেকে একটা নিম্ন শ্রেণীর লোক মাথায় ঘাসের বোঝা নিয়ে কিসের তারাই কে জানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে। রঞ্জুকে মৃদু ধাক্কা দিয়ে চলে গেল। আমি বাঘের মতো গিয়ে তাকে ধরলুম। তারপর ব্যায়াম করা চওড়া হাতের পাঞ্জায় একটা ঘুষির বোমা ফাটালুম তার রগে। উল্লুক, বেতমিস, বেয়াদব। লোকটা অবাক হয়ে এক পলক তাকিয়ে পাল্টা গালাগাল আরম্ভ করল। তখন লাগালুম কোষে চড়, থাপ্পড়, লাথি।
লোক জমে গেল। ভদ্রমহিলার শ্লীলতাহানির চেষ্টার দায়ে অবশেষে তাকে এক বাইকধারী সার্জেন্টের হাতে সমর্পণ করে গনগনে মুখে বিবর্ণ রঞ্জুর দিকে তাকিয়ে বললুম, এখনই দেখছ কি? তোমাকে আমি ঘরে বন্ধ করে রাখব, ছাদের দরজায় তালা লাগাবো, জানালায় লোহার জালি। প্রচণ্ড রাগের মাথায় খেয়াল করিনি রঞ্জুর মুখে জোঁক লাগছে, কণ্ঠনালীতে দাঁত বসিয়েছে রক্তচোষা বাদুর। পরদিন ওকে নির্দিষ্ট জায়গায় পাইনি, পরদিনও না। তারপর সোজা ওর বাড়ি। ছোটকুনের মেসমশাই বললেন, সে কি সুকুমার, রঞ্জু যে ওর বন্ধুদের সঙ্গে রাজগীরে এক্সকারশনে গেল তোমায় বলে যায়নি? ওখান থেকে বেনারস যাবে, চুনার যাবে, লম্বা প্রোগ্রাম যে ওদের এবার। পিঞ্জরাবদ্ধ বাঘের মতন ছটফট করছি ক্রোধে। বেনারস থেকে ছোট্ট চিঠি, সম্বোধন নেই, সই নেই। এতদিনের সম্পর্ক ভাঙতে হয় কি? যে ভাঙে সেই জানে। ছেড়ে দাও আমায়, নিজেও শেষ হবে আর আমাকেও শেষ করবে। কোনো কিছুরই খাতিরেই আমি সন্দেহভাজন আসামিনী হয়ে অমূল্য জীবন লোহার গারদে আটকে কাটাতে পারবো না। বহু ক্ষমা ভিক্ষা, অনুনয় বিনয়, প্রতিশ্রুতি, টলাতে পারলুম কই? আর একবারও সে দেখাই করল না। আত্মীয় স্বজন কারো মতামত গ্রাহ্য করেনি, কারণ বলেনি কাউকে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। খালি বলেছে, ব্যথার গলায় ভালো লাগছে না, ভালো লাগছে না। ছোট বৌদি আজও জানে না ঠিক কী ধরনের মন্বন্তরের ফলে আমাদের সম্পর্ক ছিঁড়ে গেল। আমার প্রতি মমতায়, বোনের প্রতি বিতৃষ্ণায়, কত কি যে বলে যায় বেচারি ছোটকুন। বোধহয় ভাবে ওর বিরুদ্ধে আমার মনটাকে তেতো করে দিতে পারলে সেই তিক্ততায় আমার এই বিক্ষোভ সেরে যাবে। সবই বুঝি, শুধু বুঝি না কতটা সত্যি কতটা মিথ্যে এসব রটনা। কতগুলো দীঘল বছর কেটে গেছে, এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়। মাঝরাত তো নয়, যেন মাঝ গাং। হাবুডুবু খেতে খেতে জেগে উঠি, রঞ্জু, রঞ্জু। ডুবন্ত মানুষের আর্ত চিৎকার কেউ শোনে না। ডুবন্ত মানুষের উদ্যত হাত ধরে টেনে কেউ ডাঙায় তোলে না। মাঝ নদীতে ভরা ডুবি, অপঘাত, বকুল ঝরছে, তারা খসছে, উল্কাপিণ্ড ফেটে গেল, রঙের ফানুস পুড়ে যায়। রজনী তামসী, দেবী, পশ্চিমাবস্যা। আমাবস্যার কালো আকাশে কালো বরফের চাদরের মতো সুরঞ্জনা বিছিয়ে আছে। শ্রীহীনা, রুক্ষভাষিনী, স্থূলাঙ্গিনী রঞ্জুকে একবার দেখতে পেলেই কি মহাকালের ধ্যানভঙ্গ হবে? এ ধ্যান কি রূপের ধ্যান? অপঘাতের ঠেলে ফিরতে পারবো ডাঙায়? ফিরতে পারবো ভাটির প্রবল টান এড়িয়ে জীবনের কাছে? শ্যামবাজারের মোড় থেকে শহরতলির বাস নিলুম। অভিজ্ঞ দুপুর এখন শান্তি পর্বের সরসজ্জায়, তাকে ঘিরে সমস্ত প্রশ্ন চুপ। পশ্চিম দিগন্তে শেষকৃত্যের মহাপ্রস্তুতি আরম্ভ হচ্ছে। দক্ষিণ শহরতলির সুদূরতম প্রান্তে যখন পৌঁছলুম, কামনা রঙের শিখাগুলি তখন ভস্য উদ্গার করছে। লালমাটির রাস্তায় আবিরের মতো ছড়িয়ে আছে কৃষ্ণচূড়ার মঞ্জরি। ঝিরিঝিরি পাতার কাঁপনের মধ্য দিয়ে অস্থির দিঘির মতো চাপ চাপ আকাশ। দূর থেকে দেখতে পাচ্ছি বাগান ঘেরা ছোট্ট বাড়িটা। আটলান্টিকের মাঝ মধ্যিখানে যেন নোঙর ফেলে দাঁড়িয়ে আছে একলা জাহাজ। এক্ষুনি ভোঁ বেজে উঠবে। বোগেনভেলিয়ার বেগুনি মাস্তুল উঁচিয়ে পালতোলা মাটির জাহাজ চলতে আরম্ভ করবে। শুনেছি ওই বাড়িটার দোতলাটা পুরোটাই নাকি স্টুডিও। রঞ্জুর স্বামী শিল্পী। উত্তর দিকে দেওয়ালে কাঁচের ওপর অস্তরাগ প্রতিফলিত হয়ে আকাশের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আমি কি ওর সামনে গিয়ে এমনি উদ্ভ্রান্তের মতো দাঁড়াবো?
দাঁড়াবো সিকন্দরের সামনে শৃঙ্খলিত পুরুর মতো মাথা উঁচু করে? ভিক্ষুকের মতো দাঁড়াবো গিয়ে কাঙাল চোখে? শিল্পীদের ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, উনি কি বুঝতে পারবেন না আমি কে? উনি আমাকে কিভাবে নেবেন? আমি বা ওকে আমার ওই মেঘলোকবাসী প্রতিদ্বন্দ্বীকে, কোনোদিনই যাকে সম্মুখ সমরের চূড়ান্ত দৈর্ঘ্যে পেলুম না, তাকে কিভাবে নেব? ভাবতে ভাবতে বাগানের গেটে হাত বেঁধে গেল। খুলতে গিয়েও খুলতে পারলুম না। দূর দূরান্ত শব্দে কাঁপিয়ে ট্রেন চলে গেল। পিছু ফিরে দাঁড়ালুম এসে একজোড়া অশ্বত্থের তলায়। কোলের কাছে মাতৃগর্ভের মতো কোমল অন্ধকার। অসহায়ের মতো দাঁড়িয়ে রইলুম সেখানে, যেন আমি জন্মের মতো অনন্তকাল প্রতীক্ষারত অজাত ভ্রূণ। গোধূলি গিয়ে সাঁঝ, সাঁঝ পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। শহরতলি কাঁপিয়ে ঝিঁঝির টান কর্তব্য শুরু হয়ে গেল। মুক্তাঙ্গনে লক্ষ নর্তকীর নূপুর সিঞ্জিনী, বেগবান হাওয়ার সমর্থ সঙ্গত। ঘড়ি দেখতে ভুলে গেছি। আকাশে চাঁদ নেই, শুধু তারার আলোয় জেগে আছে অলৌকিক জাহাজ বাড়ি। তারার আলোয় দাঁড়িয়ে আছি ত্রিকাল সাক্ষী অসত্য। কতক্ষণ পর জানি না, কাঁকর ভাঙার মৃদু আওয়াজে চমকটা ভেঙে গেল। তারার জ্যোৎস্নায় দেখলুম কি আশ্চর্য, কি পরম আশ্চর্য! সুরঞ্জনা আসছে। ছোটকুন কি যেন বলেছিল, বড় বৌদি কি যেন দেখেছিল। সুরঞ্জনা তো অবিকল তেমনই আছে, মাথার ওপর কালপুরুষ, পায়ের তলায় দিবারাত্রির গতি ভঙ্গে ঘূর্ণিত হচ্ছে পৃথিবী। আলোকলতার আকর্ষের মতো বাহু দুলছে, ফুলন্ত ডালের মতো বঙ্কিম ঠামের বাঙায় চলন ভঙ্গি। সর্পিল বেনি সেই বহু বছর আগেকার কুমারী নদীর ভঙ্গিতে গ্রীবার পাশ দিয়ে পথ কেটে বুকের কমনীয় অববাহিকায় শাখা প্রশাখা বিস্তার করে ছড়িয়ে পড়েছে। দেখলুম 19 বছরের তরুণী সুরঞ্জনা অর্বুদাবুদ আলোকবর্ষ দূরের কোনো ছায়াপথ থেকে ম্যারাথন যাত্রা করে অর্বুদাবুদ আলোকবর্ষ দূরের কোনো জ্যোতির্লোকের দিকে অন্তহীন চলেছে, তড়াহীন, আত্মমগ্ন। প্রেক্ষাপটের প্রান্তে আমাকেও দেখতে পাচ্ছে না। আমি যে স্থাবর, আর এই মহাস্থবির ও ওই চিরপ্রচলার মাঝখানে শুধু আপূর্যমান অচল প্রতিষ্ঠ মহাশূন্য, মহাকাল। এতক্ষণ শুনছিলেন বাণী বসুর লেখা পরমা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।